আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশিক এলাহি রয়েছি আপনাদের সাথে, ফাউন্ডার অফ স্টুডেন্ট স্কিল একাডেমি। আমরা যারা সিভিল ডিপার্টমেন্টে আছি আপনারা জানেন যে আপনাদের জব প্রিপারেশনের জন্য টোটাল 15টা সাবজেক্ট কমপ্লিট করা লাগে। তো এই ধারাবাহিকভাবে স্টুডেন্ট স্কিল একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ সাবজেক্টগুলা এখানেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্স, এটা আমরা কিভাবে পড়তে পারি বা কী কী চ্যাপ্টার আছে এগুলো দেখে তারপরে আমরা কি শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে দেখেন স্ট্রাকচারাল 10 নাম্বার আছে, স্ট্রাকচারাল মেকানিক্স আমরা ধারাবাহিক পড়বে আজকে স্ট্রাকচারাল মেকানিক্স। তাহলে পরবর্তী দেখেন স্ট্রাকচারাল মেকানিক্সের ভিতরে টোটাল 7টা চ্যাপ্টার রয়েছে। 1 নাম্বার চ্যাপ্টার হচ্ছে বল বিভাজন, বলের সাম্যাবস্থা, বলের মোমেন্ট, বার কেন্দ্র, তারপরে রয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঘর্ষণ আছে, তাহলে কাজ ক্ষমতা, শক্তি। তাহলে এই স্ট্রাকচারাল মেকানিক্স যদি আপনি জবের জন্য বা আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত হতে চান, অর্থাৎ আপনি প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় প্রস্তুতি হতে চান, তাহলে স্ট্রাকচারাল মেকানিক্সের এই 7টা টপিকস আপনাকে এ টু জেড জানতে হবে, প্রত্যেকটা ম্যাথ ভালোভাবে জানতে হবে। তো এইখানে এই চ্যাপ্টারগুলোর ভিতরে আবার কিছু কিছু চ্যাপ্টার আছে কি বেশি ইম্পর্টেন্ট, আবার কিছু আছে যেমন কাজ ক্ষমতা, শক্তি একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু সবগুলোই আপনার কি জানা লাগবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 1, যেটা হচ্ছে বল বিভাজন। অর্থাৎ আপনি যে কোনো বই খুলেন না কেন বাজারে, যেমন ফোর্স সিস্টেম থাকতে পারে, বল বিভাজন থাকতে পারে, এরকম যাই থাকতে পারে না কেন, তাহলে ওটাই হচ্ছে কি আমার বল বিভাজনের অধ্যায়। তাহলে এই 7টা চ্যাপ্টার আমরা আস্তে আস্তে কন্টিনিউ করব। তাহলে আজকে শুরু করব কি বল বিভাজন। তারপরে এখানে দেখেন যে আমরা আসলে এখানে কিভাবে পড়বো এটা একটু বলে দেই। যে এই চ্যাপ্টার 1 বল বিভাজন অর্থাৎ ফোর্স সিস্টেম, এখানে একটু লেখা দেখেন যে ম্যাথের জন্য যা যা থিওরি লাগবে বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, অর্থাৎ আপনার যে কোনো বই বাজারে খুললেন না কেন, বইতে যেই জিনিসগুলো হচ্ছে বাংলা আকারে লেখা থাকে বা বিভিন্ন সংজ্ঞা থাকে, যেগুলো আপনারা চাইলে নিজেরা একবার রিডিং পড়লেই বুঝতে পারেন, ওই বিষয়গুলো নিয়ে আমরা এই সিরিজে আলোচনা অ্যাটলিস্ট করব না। এইখানে হ্যাঁ আমরা করব, কোনগুলা করব, যেগুলো হচ্ছে যে এখন আমি করব কি লব্ধির অঙ্ক করব। সাপোজ ধরেন লব্ধির অঙ্ক করব বা মোমেন্টের অঙ্ক করব, তাহলে আমাকে লব্ধি কি এটা জানতে হবে, মোমেন্ট কি এটা জানতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ম্যাথের জন্য যা যা থিওরি লাগবে, প্লাস থিওরির সাথে আপনার সূত্রগুলা এবং সূত্রগুলা কিভাবে কি হইলো, যেগুলোর প্রয়োজন, এই টোটাল বিষয়গুলো আমরা এক্সপ্লেন করে তারপরে ম্যাথে কি প্রবেশ করবে। তাহলে আমরা যখনই যেই অধ্যায়টা করবো, দেখুন ধরেন যে স্ট্রাকচারাল মেকানিক্সের 7টা অধ্যায়, তাহলে এই 7টা অধ্যায়ের প্রথম একটা ভিডিও থাকবে যে আপনার যা যা থিওরি প্রয়োজন, যা যা সূত্র প্রয়োজন, যা কিছু আছে লেন্দি একটা ভিডিও থাকবে। তারপরে আপনি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ম্যাথের সলিউশন পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশনের জন্য বাজারে যে কটা বই আছে, 3টা 4টা বই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এগুলো সবগুলো অ্যানালাইসিস করে আপনাদের হচ্ছে একটা মডিউল আকারে সাজিয়ে দেওয়ার জন্য, যাতে কোনো ম্যাথ বাদ না পড়ে, কঠিন কোনো কিছু বাদ না পড়ে। ঠিক আছে, আনলিমিটেড কিছু আপনারা এই স্টুডেন্ট স্কিল একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো তাহলে দেখেন আজকে আমরা শুরু করি যে আসলে এই অধ্যায় চ্যাপ্টার 1 বল বিভাজনে আসলে আমাদের কি কি লাগবে, যে ম্যাথের জন্য যা যা থিওরি লাগবে বেসিক টু অ্যাডভান্স। তাহলে এখানে দেখেন প্রথমে লাগবে কি আমার স্কেলার রাশি, ভেক্টর রাশি, অল্প কিছু সংজ্ঞা জানলে হবে। তারপরে বল কাকে বলে, বলের সাম্যাবস্থার শর্তসমূহ, লব্ধি কাকে বলে, লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, বা লব্ধির শর্তসমূহ, লব্ধির প্রকৃত কোণ নির্ণয়, সুষম বহুভুজের কোণ নির্ণয়ের সূত্র। এই 9টা বিষয় যদি আপনি জানেন, তাহলে এখানে আপনার টোটাল সূত্র যা আছে আপনার এই অধ্যায় ম্যাথ করার জন্য সব কিছুই কি চলে আসবে। তাহলে দেখেন না, তাহলে আমরা ধারাবাহিকভাবে কি শুরু করি। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, এটা তো আমার জানতে হবে, তাই তো? যেহেতু এখানে আছে, তাহলে একটু চেষ্টা করে দেখি আমরা আসলে বোঝানো যায় কি না আপনাদেরকে। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি। স্কেলার রাশির একটা নাম হচ্ছে অদিক রাশি। ঠিক আছে, অদিক রাশি, অদিক রাশি। আর হচ্ছে গিয়ে ভেক্টর রাশির একটা নাম হচ্ছে দিক রাশি, দিক রাশি। এখন দেখেন এইটার ভিতরেই একটা সারমর্ম আছে, যেমন কেমন অদিক, তার মানে কি এটার কোনো দিক নেই, আর দিক মানে দিক আছে। ঠিক আছে, এরকম। তাহলে আমরা যদি স্কেলার রাশি জানতে চাই, তাহলে এটাকে স্কেলার রাশির অপর নাম অদিক রাশি, ভেক্টর রাশির অপর নাম কি দিক রাশি। অর্থাৎ স্কেলার রাশি প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, আর ভেক্টর রাশি প্রকাশের জন্য একটা দিকের প্রয়োজন হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি
এক্সাম্পল হিসেবে যদি আমরা মনে করি যে আমরা বললাম কোনো একটা বস্তুর ওজন 10 কেজি, ঠিক আছে, 10 কেজি, তাহলে এইটার ওজন যদি 10 কেজি হয় তাহলে এইটা প্রকাশ করার জন্য কি আমার কোনো দিকের প্রয়োজন হয়েছে? আমি কি বলছি যে একটা বস্তু আছে, এই বস্তুর ডান সাইড 10 কেজি বা বাম সাইড 10 কেজি, এরকম কোনো কিছু কিন্তু আমরা বলি নাই। তাহলে এইটা প্রকাশের জন্য এই কেজিটা, অর্থাৎ এইটা যদি একটা বস্তু হইতো আমার, এটা যদি একটা বস্তু হইতো, তাহলে এইটার এককটা বা এটার পরিমাণটা বোঝানোর জন্য আমার কি কোনো দিকের প্রয়োজন হয় নাই। অনুরূপভাবে মনে করেন আপনি এরকম একজন লোকের কাছে আসছেন, ঠিক আছে, এর এই পাশে হচ্ছে কি ঢাকা, ঢাকা, তার এই ওনার সামনের পাশে হচ্ছে কি মনে করেন গাজীপুর, গাজীপুর। এখন আপনি এই জায়গা থেকে এইখানে আসলেন, ওনার কাছে আসলেন, আইসা আপনি রাস্তা চিনেন না, না চিনার কারণে আপনি যাবেন কই, মনে করেন আপনার গন্তব্য হচ্ছে ঢাকাতে, ঠিক আছে। এখন ওনার কাছে আইসা আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আমি ঢাকা কোন দিকে যাব বা কোন দিকে গেলে ঢাকার রাস্তাটা পাবো, তাহলে উনি যদি বলে যে আপনি পিছন সাইডে যান, ঠিক আছে, তাহলে আপনি গাজীপুর চলে যাবেন। আর যদি বলে যে উনি ওনার ডান সাইডে যান বা বাম সাইডে যান, তাহলে আপনি কি পাবেন? ঢাকা পাবেন। তাহলে উনি আপনাকে বলতে পারে যে এই 10 মিটার ডান দিকে যান, তাহলে কি আপনি ঢাকার লোকেশনটা পেয়ে যাবেন, বা 10 মিটার বাম দিকে যান, তাহলে আপনি ঢাকার লোকেশনটা পেয়ে যাবেন। তার এখন দেখেন এখানে কি দুইটা এককের প্রয়োজন হচ্ছে, একটা লেন্থ প্রয়োজন হয়েছে, এবং এটা ডান দিক না বাম দিক, উপরে না নিচে, পেছনে না সামনে, এরকম একটা দিকের প্রয়োজন হয়। তাহলে ওইটাই হলো আমার ভেক্টর রাশি অর্থাৎ দিক রাশি। তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি যে ভেক্টর রাশি কোনটা আর স্কেলার রাশি কোনটা, এটার মূল পার্থক্যটা কি। তাহলে দেখেন আমরা এটা কেন জানলাম, তাহলে যেহেতু আমরা বল নিয়ে কাজ করতেছি, এই বল হচ্ছে একটা দিক রাশি অর্থাৎ ভেক্টর রাশি। যেমন কিভাবে আপনি যদি বলেন যে এইখানে 10 নিউটন বল, তাহলে 10 নিউটন বল আসলে এটার কোনো মিনিং হয় না। যেমন দেখেন যদি আমি বলি যে 10 নিউটন বলে একটা বস্তু সামনের দিকে অগ্রসর, বা 10 নিউটন বলে একটা বস্তু সংঘর্ষ করছে, বা 10 নিউটন বলে একটা বস্তু পিছনের দিকে চলমান, ঠিক আছে, অর্থাৎ বা এইরকম কিছু হলে তাহলে এই 10 নিউটন এই বলের একটা ভ্যালু আছে। আর আপনি যদি বলেন 10 নিউটন, তাহলে এটা বিভব শক্তির মতো 10 নিউটন আছে, এটা কোনো কাজে ব্যয় হচ্ছে না। তার জন্য আমরা এখান থেকে জানলাম যে আমরা যেহেতু বল করতেছি, বল বিভাজন করতেছি, বল বিভাজনের ভিতরে এই বলটা হলো একটা কি ভেক্টর রাশি বা দিক রাশি, ঠিক আছে। তারপরে দেখেন যে আমার 1 নম্বর কি হলো, তাহলে বল কাকে বলে। আমি জানি এই সংখ্যাটা আপনারা অনেক পড়ছেন, মেট্রিকের বছর পড়ছেন, তারপরে হচ্ছে ডিপ্লোমাতে ফিজিক্সে পড়ছেন, এটা সবার জানা। তারপর আমি একটু বলে দিব যে আসলে বলটা কাকে বলে। যে আপনি যদি দেখেন যে আমরা কোনো বস্তুর উপর যদি চলমান বস্তুর উপর বল প্রয়োগ করে ওটার কি গতি বৃদ্ধি করতে পারি, আবার কি করতে পারি, গতি কমাতেও পারি। আবার কোনো স্থিতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে কি করতে পারি, ওর গতিটা বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। এইভাবে মনে করেন এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, আপনি এটা দিয়ে বল প্রয়োগ করলে এটা চলমান বস্তু না স্থির অবস্থায় আছে, তাহলে বল প্রয়োগ করলে এটা কি সামনের দিকে অগ্রসর হবে। তাহলে কি আপনি এখানে গেল স্থির বস্তুটাকে গতিশীল করলেন। আবার মনে করেন এই বস্তুটাই কি গতিশীল আছে অলরেডি, এইদিকে গতিশীল আর এইদিকে গতিশীল আছে, আর আপনি এইদিকে থেকে বল প্রয়োগ করলেন, আর এটা কি এদিকে, তাহলে আস্তে আস্তে কি এটার মন্দন সৃষ্টি হবে, অর্থাৎ এটা আস্তে আস্তে কি থেমে যাবে। তাহলে এইখান থেকে আমরা বলের সুন্দর একটা সংজ্ঞা বলতে পারি, যা প্রয়োগের মাধ্যমে কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল করে বা করার চেষ্টা করে, বা কোনো স্থিতিশীল বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে, তাই হচ্ছে মূলত একটা বল, ঠিক আছে। তাহলে এই হলো মূলত আমার কি বল কাকে বলে, বলের সংজ্ঞাটা। এখন বলের সাম্য অবস্থার শর্ত আমার 2 নম্বরে জানতে হবে কি বলের সাম্য অবস্থার শর্ত, ঠিক আছে। তাহলে সাম্য অবস্থাটা মানে কি, সাম্য অবস্থা ওই যে একটু আগে যেটা বললাম, যেটা হচ্ছে যে আমার স্থিতিশীল অবস্থাটা, অর্থাৎ আমরাও সেম চিত্রটাই অঙ্কন করব। মনে করেন যে এরকম একটা গাড়ি এখানে চলমান আছে, ঠিক আছে, এটার 2টা চাকা আছে, এই দেখেন। তাহলে এই বস্তুটা মনে করেন যে কি আছে, যে স্থির অবস্থায় আছে। এখন এটা কোনো হচ্ছে কোনো দিকে যাচ্ছে না, সামনেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, বা ডানে বামে কোনো দিকেই যাচ্ছে না, তার মানে এটা কি স্থির অবস্থায় আছে। তাহলে এই স্থির অবস্থায় থাকার জন্য আপনার কি করতে হবে, এটার 3টা শর্ত প্রয়োজন। সাম্য অবস্থার কি 3টা শর্ত প্রয়োজন। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে সামিশন অফ এইচ, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2 নম্বর শর্ত হচ্ছে সামিশন অফ বি হরিজন্টাল, 3 নম্বর শর্ত হচ্ছে কি সামিশন অফ মোমেন্ট, ঠিক আছে। এই 3টা শর্ত আপনার প্রয়োজন। এখন এই 3টা শর্ত কি দেখেন, সামিশন অফ এইচ অর্থাৎ হরিজন্টাল,
এইচ মানে কি ভূমি বরাবর যেটা, অর্থাৎ হরিজন্টালি কাজ করে। ভার্টিক্যাল মানে হচ্ছে কি খাড়া, ঠিক আছে এইটা। আর মোমেন্ট মানে হচ্ছে কি, মোমেন্ট মানে হচ্ছে ঘূর্ণন, এরকম ঘূর্ণন। মোমেন্ট মানে হচ্ছে কি ঘূর্ণন। তাহলে এই বলটা, এই বস্তুটাকে যদি আপনি এইখানে গাড়িটার উপর বল প্রয়োগ করেন, তাহলে কি এটা সামনের দিকে চলে যাবে? স্বাভাবিক চলে যাবে। এখন যদি না যায়, ঠিক আছে, যদি না যায়, ওইটাই হচ্ছে আপনার 1 নম্বর শর্ত, সামিশন অফ এইচ ইকুয়াল 0, অর্থাৎ এই মানটা হবে কি সামিশন অফ এইচ ইকুয়াল 0, ঠিক আছে। সামিশন অফ এইচ যখন ইকুয়াল হবে, তার মানে একটা শর্ত পূরণ করছে। এখন এটাকে আপনি যত ধাক্কাই দিবেন এটার সামনে যাবে না। তারপরে দেখেন যে সামিশন অফ কি ভি, সামিশন অফ ভি ইকুয়াল টু কি 0, অর্থাৎ ভার্টিক্যাল। এখন দেখেন এটাকে যদি আপনি নিচে কোনো একটা বিস্ফোরক মানে কোনো একটা কিছু দিতেন, তাহলে এটা কি হচ্ছে উপরে চলে যেত না? ঠিক আছে, বা নিচ থেকে অনেক জোরে বল প্রয়োগ করলে এটা কিছুটা উপরে উঠতো না? এরকম বা এরকম, এটা গাড়ির সাপেক্ষে আমরা বুঝেছি, বা হালকা কোনো বস্তু হলে নিচ থেকে বল প্রয়োগ করলে এটা উপরে উঠে যায়। তাহলে যখনই আমি এই নিচ থেকে বা উপর থেকে, মনে করেন যে বা উপর থেকেই বল প্রয়োগ করলাম, তাহলে এটা কি নিচের দিকে চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে চলে গেলে, বা আপনি যদি এখান থেকে বল প্রয়োগ করেন, এটা যদি উপরের দিকে চলে যায়, তাহলে কি এটা স্থিতিশীল থাকলো না। এটা দেখা যাচ্ছে হরিজন্টালি মুভ করতে পারলো না, কিন্তু উপর নিচে কি মুভ করলো। তাহলে আর এখানে কি ওই যে সাম্য অবস্থার শর্তটা থাকবে না। যখন এই উপর নিচে বল প্রয়োগ করলে যে কোনো একদিকে বল এটা মুভ করবে না, তখনই হচ্ছে এটা সামিশন অফ ভি, অর্থাৎ সামিশন অফ ভার্টিক্যাল, অর্থাৎ ভার্টিক্যালি ওটা, এটার এই মানটা যদি 0 হয়, তাহলে এটা কি আরেকটা শর্ত আমার পূরণ করছে। এখন দেখেন এই দুইটা শর্ত পূরণ হলো, তার মানে কি বস্তু স্থির? তাও না, বস্তু এখনো স্থির না। এখন দেখেন 3 নাম্বার হচ্ছে কি সামিশন অফ মোমেন্ট, এটা ইকুয়াল টু কি 0 হতে হবে। কিভাবে 0 হতে হবে? ধরেন এই একটা বস্তু, এখন এটা আপনি কোনো দিকেই মুভ করতে পারতেছেন না, উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, আবার ডানেও যাচ্ছে না, বামেও যাচ্ছে না, কিন্তু এটাকে এইখানে ধরেন এখানে একটা কেন্দ্র নিলেন, এই কেন্দ্রের সাপেক্ষে মনে করেন এটাকে ঘুরানো সম্ভব হইতেছে, ঠিক আছে, ঘুরানো সম্ভব হইতেছে। এটা আমি আর একটু ক্লিয়ার করি। মনে করেন আপনার এর একটা দণ্ড, এই দণ্ডের সাথে এরকম আরেকটা দণ্ড আপনার আছে, ঠিক আছে, এটা এখানে আটকানো। এখন এই দণ্ডটাকে আপনি কি করতে পারতেছেন না, উপরেও নিতে পারছেন না, নিচেও নিতে পারতেছেন না, আবার ডানেও যাচ্ছে না, বামেও যাচ্ছে না, কিন্তু এটা এইখানে ধরে এটার সাপেক্ষে আপনি কি ঘুরাতে পারতেছেন। তার মানে কি এটা মুভ হইতেছে, এটা স্থির না, ঠিক আছে, এটা স্থির না। তখন এইটাও যখন আমি আটকাতে পারবো বা ঠেকাতে পারবো যে এটা মুভ হচ্ছে না, তখনই সামিশন অফ মোমেন্টের মানটা কি আমার বাই 0, ঠিক আছে। তখন এই 3টা ক্রাইটেরিয়া মানলেই কোনো একটা বস্তু আমার কি সাম্য অবস্থায় থাকবে। ধরেন আমি আপনার সামনে স্ট্যাচু অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি এখানেও যাচ্ছি না, এখানেও যাচ্ছি না, আবার উপরেও যাচ্ছি না, নিচেও যাচ্ছি না, ঠিক আছে, আবার হচ্ছে কি আমি ঘুরতেছিও না। এরকম হইলে তো অর্থাৎ সামিশন অফ হরিজন্টাল, সামিশন অফ ভার্টিক্যাল এবং সামিশন অফ মোমেন্ট, 3টার মানে যদি শূন্য হয়, তাহলেই কোনো একটা বস্তু কি থাকবে আমার স্থিতিশীল থাকবে। তাহলে এইটা কি মূলত বলা হয় কি হচ্ছে বলের সাম্য অবস্থার শর্তসমূহ। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে বলের সাম্য অবস্থার শর্ত কয়টা ভাই? বলের সাম্য অবস্থার শর্ত হচ্ছে 3টা, সামিশন অফ বি, সামিশন অফ এইচ এবং সামিশন অফ কি এম, অর্থাৎ মোমেন্ট। তাহলে এই 3টাই হলো মূলত বলের সাম্য অবস্থার শর্ত। এটা অনেক জায়গায় আসে, অনেক জায়গায় পাবেন। তারপরে দেখেন যে লব্ধি বল কাকে বলে, লব্ধি বল কাকে বলে। আমি সংজ্ঞাটা একটু সংজ্ঞাটা শর্ট করে বলি, যে কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ার ফলকে কি বলে? লব্ধি বলে। কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ার ফলকে লব্ধি বলে। মনে করেন যে আমি এরকম একটা এরকম একটা বস্তু আমার কাছে কি আছে, ঠিক আছে, এই বস্তুটা আমার কাছে আছে। এখন আমি বলেছিলাম সকালে কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ার ফলকে কি বলে? লব্ধি বলে। এখন মনে করেন এইখানে এটা একটা বল আছে, বলে কাজ করতেছে, মনে করেন 20 কেজি, মানে এই বস্তুটা এই জায়গায় এখন সাম্য অবস্থায় আছে, ঠিক আছে, এটা এই জায়গায় ফিক্সড আছে, সাম্য অবস্থায় আছে। এখন এ ওটাকে কি করতেছে, 20 কেজি টান বল দিয়ে ওইদিকে কি টানতেছে। আবার এই দিক থেকে ইনি ধরেন যে 25 কেজি বল দিয়া টানতেছে, 25 কেজি বল দিয়ে টানতেছে, তাহলে বস্তুটা কোন দিকে চলে আসবে? স্বাভাবিকভাবে এই দিকে চলে আসবে। এখন মনে করেন যে আবার এই দিক থেকে একজনে এখানে আর উনি আবার টানতেছে 30 কেজিতে, 30 কেজিতে টানতেছে, তাহলে বস্তুটা কি উপরের দিকে চলে যাওয়ার একটা পসিবিলিটি হয়েছে, দুইজন দুই দিকে টানতেছে, ঠিক আছে, আবার ইনি বেশিতে ওই দিকে টানতেছে, তাহলে ওই দিকেও যেতে পারে। আবার দেখেন যে কি এইখানে আরেকজন টানতেছে, মনে করেন ইনি 110 কেজিতে টান দিল, 110 কেজিতে টান দিল, তাহলে এই বিষয়টা এখানে কি 4টা বল কাজ করতেছে। অর্থাৎ আমি যে সংখ্যাটা বলেছিলাম, কোনো বস্তুর উপর, এই বস্তুর উপর একাধিক বল, এই একটা বল, এই একটা বল, এই একটা বল, এই একটা বল কি কাজ করছে, একাধিক বলের ক্রিয়া, অর্থাৎ 3টা বলে কি এখন রানিং কাজ করতেছে, এটার ভিতরে টানতেছে, এটাকে চারদিকেই টানতেছে। ক্রিয়ার ফলকে কি বলে? ক্রিয়ার ফলকে
লব্ধি বলে। এখন এখানে তাহলে লব্ধি কোনটা, এখন ধরেন এখানে সর্বোচ্চ আছে কত 110, তাহলে কি বস্তুটা আমার মূলত এই তিনজনকে ভেদ করে এই দিকেই কি চলে যাবে, তাহলে এই দিকে যদি চলে যায় তাহলে এইটাই হচ্ছে আমার কি লব্ধি বল অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স সংক্ষেপে এটাকে কি বলা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আপনি কোনো একটা বস্তুকে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন জন টানতেছে, এখন আপনি খুব জোরে একটা টান দিচ্ছেন, তার ফলে ওই সবগুলা বলকে একত্রে করে আর বস্তুর যেই ওজন আছে ওই ওজনটাকে কম্বাইন করে ওটা একদিকে নিয়ে যাচ্ছে, তাহলে ওইটাই হলো আমার মূলত কি লব্ধি। তাহলে আমি মনে করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লব্ধি জিনিসটা কি, ঠিক আছে। তাহলে এই লব্ধির পরে আমরা জানবো যে লব্ধির মান নির্ণয়, ঠিক আছে। লব্ধির মান নির্ণয়ের জন্য আপনারা কি করতে পারেন, আমরা দুইটা সূত্র শিখতে হবে, ঠিক আছে। লব্ধির মান নির্ণয়ের প্রাথমিকভাবে দুইটা সূত্র শিখতে হবে, তারপরে আর অনেক কিছু আছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে লব্ধির মান আসলে জিনিসটা কি, এই যে এতক্ষণ আমি একটু দেখালাম যে আপনার এই যে আমি এটা কি করছি এখানে, আর এটা মনে করেন ওই 110 কেজিতে একজনে টান দিছে, এখন বাকি মানগুলা কি আমার দেওয়া ছিল না, মানে এরকম আরো বিভিন্ন জন টানতেছে, এখন সবগুলোর মানে কি দেওয়া থাকবে, ঠিক আছে। সবগুলা মানে ধর আমি আরেকবার একটু লিখি 10, এটা 5 কেজি থাকলো, এটা হচ্ছে 20 কেজি থাকলো, এটা মনে করেন 15 কেজি থাকলো, আবার এরকম থাকলো, বা এখানে আরেকটা ধরেন 8 কেজি থাকলো। এখন 8 কেজি থাকলো, এখন আপনি কোনটার দিকে যাবে এটা কিন্তু বোঝা সম্ভব না যদি আপনি ক্যালকুলেশন না করেন। ওই ক্যালকুলেশন করে এখান থেকে আপনি একটা বের করবেন যে এই বস্তুটা এখন চলমান হইতে আপনার একটা মান দরকার, যেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ লব্ধি বল। তাহলে এই যেই মানটা বের হবে ওইটা থেকে আবার একটা লব্ধির দিক বের হবে, যে এই মনে করেন 110 কেজি একটা মান বের হয়েছে, এখন এটা আবার কোন দিকে টান দিবে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, এই দিকটাও কি আমার নির্ণয় করতে হবে। যে মনে করেন এটা হচ্ছে এই কোঅর্ডিনেট আছে, এটা থিটার সাথে একটা কোণ উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করে এটা একটা টান দিছে, অর্থাৎ এখানে মনে করেন 280 ডিগ্রি কোণ করে বস্তুটা এই লব্ধি 110 ডিগ্রিতে টানলে এই বস্তুটাই এদিকে যাবে। তাহলে এই হচ্ছে যে আমার লব্ধির কোন জিনিসটা আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে লব্ধির কোণটা বের করতে হবে, অর্থাৎ লব্ধির মান বের করতে হবে এবং লব্ধির দিক বের করতে হবে। ওই বিষয়টাই এখন কি আমরা যে একেবারে ডিটেলস সূত্রগুলো দেখার চেষ্টা করবো, আর এটাই হচ্ছে আপনার কি মেইন টার্ম। তাহলে দেখেন লব্ধির দিক নির্ণয়, আমরা পরবর্তী একটু পেজে নিয়ে নেই। আচ্ছা, লব্ধির দিক নির্ণয়, তাহলে লব্ধির দিক নির্ণয় 4 নম্বরে ছিল কি লব্ধির দিক নির্ণয়, 4 নম্বরে ছিল লব্ধির দিক নির্ণয়, ঠিক আছে। আচ্ছা একটু লব্ধির দিক নির্ণয়, তাহলে এই লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে যে আমার দুইটা সূত্র আছে, প্রথমে আমি সূত্রটা একটু লিখি। লব্ধির দিক আর ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos আলফা। এটা হচ্ছে কি লব্ধির মেইন সূত্র অর্থাৎ দিক নির্ণয়ের যেই সূত্রটা। এখন এই সূত্রটা আসলে কোথা থেকে আসে, এই সূত্রটা আছে যে বলের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের সাহায্যে এই সূত্রটা প্রমাণ করা যায় বিভিন্নভাবে, 2-3 ভাবেই করা যায়। তাহলে আমি আপনাদেরকে যে কোনো একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানে দেখেন যদি আমি একটু ড্র করে নেই, দেখেন এই হলো। তাহলে আমরা কি বলেছিলাম যে সামান্তরিকের সূত্র থেকেই মূলত আমরা হচ্ছে লব্ধির যে দিক নির্ণয় সূত্রটা বলের সামান্তরিকের সূত্র। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক এঁকে নিতে পারি না, এরকম একটা সামান্তরিক এঁকে নিলাম, ঠিক আছে, একটা সামান্তরিক এঁকে নিলাম, এইটা থেকেই মূলত এই সূত্রটা প্রমাণ করা যায়। তাহলে এটা কিভাবে করা যায়, মনে করেন যে এখন এটাকে আমরা একটু লিখে নেই সবকিছু। মনে করলাম এটা একটা সামান্তরিক, এর 4টা চিহ্নিত, ও দিলাম, এটা এ দিলাম, এটা বি, এটা সি দিলাম, আর এইখান থেকে এটার একটা লব্ধি দিয়ে দিলাম আমরা। এই হচ্ছে মূলত আপনার কি লব্ধিটা, যেটা হচ্ছে আর লব্ধি। এখন এইখানে দুইটা বল কাজ করবে আপনার, ঠিক আছে, এখানে দুইটা বল কাজ করবে। যে সামান্তরিকের সূত্র থেকে যেহেতু প্রমাণ করব, এইখানে এই বরাবর একটা বল পি, এই বরাবর একটা বল কি কিউ কাজ করতেছে, আর এইটা হচ্ছে আপনার রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ লব্ধি। অর্থাৎ এই যে অতিভুজটা আমরা মাঝখান দিয়ে টানছি, এইটার মানটা বের করতে পারলে এইটাই হচ্ছে এই আরটা, যেটা দিয়ে সূত্রটা ডেরিভেটিভ হবে, ঠিক আছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই আরটার মানটা নির্ণয় করতে পারলে এটার থেকেই তাহলে আমার সূত্রের ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন যে তাহলে কি হইলো, তাহলে এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেল। এখন এটা প্রমাণ করার জন্য আমার আরো অংশ বর্ধিত করতে হবে,
ঠিক আছে, এটাকে একটা সমকোণী ত্রিভুজে আমার নিয়ে নিতে হবে। মনে করলাম আমরা এই দিলাম, তারপরে হচ্ছে আরেকটাটা নিই, আমরা এটা দিলাম, মনে করেন যে এন দিলাম এটাকে, ঠিক আছে, সরি, এটাকে আমরা দিলাম এন, এই কোণটাকে দিলাম এন। তার মানে কি এখানে একটা, তাহলে এই টোটাল অংশটা কি হচ্ছে, ও বি এন, ঠিক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ এখন আমার হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা আসলে কিভাবে এটা প্রমাণ করতে পারি, দেখেন যে এইখানে যদি আমরা প্রথমে এটাকে কোণ ধরি, ঠিক আছে, এটাকে কোণ ধরি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ, এটা 1 নম্বর প্রসেস, ত্রিভুজ ও বি এন হতে পাই, হতে পাই, হতে পাই। তাহলে ও হতে কি পাই আমরা, যে এই কোণটার সাপেক্ষে কোণের বিপরীত বাহু সবসময় কি হয়, লম্ব হয়, ঠিক আছে, কোণের বিপরীত বাহু সবসময় কি হয়, লম্ব হয়। বাকি যেই বড়টা থাকে ওটা অতিভুজ হয়, আর সবচেয়ে ছোটটা কি থাকে, ভূমি, অর্থাৎ ভূমি হয়। তাহলে এইখান থেকে এই বিষয়টা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এখন দেখেন এইখানে আরো কি কি থাকবে, যে এটার ভিতরে একটা কোণ থাকবে আলফা, এটার ভিতরে একটা কোণ থাকবে কি, থিটা। এখন আমরা প্রমাণটাতে পরে আসি, যে ওই সূত্রের ভিতরে কোনটা কি এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এগুলো হচ্ছে নোট, এগুলো আমি মুছে দিব, আপনারা একটু লিখে নেবেন সাথে সাথে। আচ্ছা, নোট, ঠিক আছে, এই নোটের ভিতরে প্রথম হচ্ছে কি আর, আর হলো কি একটি লব্ধি, একটি লব্ধি বল, একটা লব্ধি বল, অর্থাৎ লব্ধির মানটাই হচ্ছে মূলত আর। তাহলে পি, পি কি, পি একটি বল, পি একটি বল, পি একটি বল। এই যে আমি এখানে পিটা দিয়েছি, এই পিটাই হচ্ছে কি একটা বল। তাহলে কিউ কি, কিউ হচ্ছে অন্য একটি বল, অন্য একটি বল। তারপরে আছে কি, যে আর পি, পি কিউ গেল, তারপরে হচ্ছে আমার আলফা, ঠিক আছে, আলফা, আলফা হচ্ছে কি দুই বলের মধ্যবর্তী কোণ, দুই বলের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। থিটা, থিটা হচ্ছে কি একটি বল, একটি বল ও লব্ধির মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে কি হলো, যে আলফাটা, আর গেল, পি গেল, কিউ গেল, আলফা, আলফা হচ্ছে দুইটা বল, পি একটা বল এবং কিউ কি একটা বল, এই দুই বলের মধ্যবর্তী কোণটাই হচ্ছে কি মূলত আমার আলফা, ঠিক আছে। আর থিটা কি একটি বল ও লব্ধির মধ্যবর্তী কোণ, আমার লব্ধিটা কি আর, ঠিক আছে, আর একটি বল কি পি ধরলাম, এটা উপরে হইতে পারতো, তখন উপরে একটা সমকোণী ত্রিভুজ টেনে আমার প্রমাণ করা লাগতো। তাহলে এইটা হচ্ছে একটি লব্ধি বল এবং হচ্ছে একটা বল, অর্থাৎ লব্ধিটা এবং বলের মধ্যবর্তী কোণই হচ্ছে কি আমার থিটা। তাহলে এইটা যদি আমার আলফা হয়, এই কোণটুকু যদি আলফা হয়, তাহলে আমার এই কোণটুকু কি আলফা হওয়ার কথা না, আলফা হওয়ার কথা না, অবশ্যই আলফা হওয়ার কথা, দুইটা একই লাইন বরাবর আছে, ঠিক আছে। এখন দেখেন এইটা কি হবে, তাহলে মনে করেন এটা আলফা, তাহলে এটা হবে কি সাইন আলফা, সাইন আলফা হবে না, ঠিক আছে। তাহলে সাইন আলফা কি, সাইন আলফা হবে, এটা হবে কিউ সাইন আলফা। কেন, দেখেন এই বলটা কি কিউ না, তাহলে এইটাও তো আমার কিউ নাকি, এটা কিউ, তাহলে এইটাকে আমরা কি করলাম, এখন হচ্ছে কি হরিজন্টালি করে ভার্টিক্যালি করে নিলাম। তাহলে এইটা হবে আমার কিউ সাইন আলফা, এটা হবে কি কিউ সাইন আলফা। তাহলে আমি একটু লিখি, তাহলে কিউ সাইন আলফা। তাহলে এই অংশটা হবে কি, যেটা ভূমির সাপেক্ষে আমরা নিয়ে নিলাম, এটা হবে কিউ কস আলফা, ঠিক আছে। তাহলে একটা পেলাম কিউ সাইন আলফা, আর একটা পেলাম কি আমরা কিউ কস আলফা। তাহলে এখন এইটা থেকেই টোটাল জিনিসটা আমার কি করা যায়, প্রমাণ করা যায়। তাহলে কিভাবে করা যায়, দেখেন যে ত্রিভুজ ও বি এন, তাহলে কোন কোনটা আমার বিটা হচ্ছে কোন, তাহলে বিকল্প কোণের বিপরীত বাহু সবসময় কি হয়, লম্ব হয়। আর এটা হচ্ছে কি অতিভুজ, ও কোণের বিপরীত বাহু, আপনারা এটা হয়তো জানেন কিনা আমি জানি না, অনেকেই জানেন যে আমি কোণ, যে মনে করেন কোণ, এখন আমি এইটা যদি একটা ত্রিভুজ হয় সাধারণত, তাহলে আমরা লম্ব ধরি কোনটা, এটাকে লম্ব ধরি না, কিন্তু এটা তো লম্ব না, ঠিক আছে, বা যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে কোণের বিপরীত বাহু সবসময় কি লম্ব, এখন এটা দেখেন এটার সাথে মিলে গেছে লম্ব, বা আমার এরকম এরকম হইলে, এরকম হইলে, ঠিক আছে, এরকম হইলে এরকম হইতে পারতো, এরকম হলে তাহলে এখন আমরা লম্ব কিন্তু আগের মতো এইটাই ধরতাম, তাই না, কিন্তু এইটা তো না,
কোণের বিপরীত বাহু, অর্থাৎ কোণের বিপরীত এই দুটা কিন্তু কোণের সাথে সংযুক্ত, ওটা বাদ দিয়ে যেটা থাকবে ওটাই হচ্ছে কি আমার লম্ব। এখন বাকি যেই দুইটার সাথে কোণ সংযুক্ত থাকবে ওই দুইটার ভিতরে বড় যেটা থাকবে ওটাই অতিভুজ, বিপরীতটা হচ্ছে কি ভূমি। একেবারে হচ্ছে বেসিক কনসেপ্ট এগুলো, ঠিক আছে, বেসিক কনসেপ্ট। তাহলে এইখানে যদি আমার এইটা কোণ হয় তাহলে এই কোণের বিপরীত বাহু কি ও আর এন, সোজা ও আর এনটা হচ্ছে কি কোণের বিপরীত বাহু, তাহলে এটা কি আমার লম্ব। তাহলে অতিভুজ কোণটা এটা কিন্তু ছোট, এটা থেকে ও বি থেকে বিএন ছোট, ঠিক আছে। তাহলে ও বি হচ্ছে কি আমার অতিভুজ আর বিএন হচ্ছে আমার কি লম্ব, ঠিক আছে, সরি ভূমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে ও এন, ও এন হচ্ছে কি লম্ব এইখান থেকে এই পর্যন্ত, তাহলে ও এন অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি কি আমার বি এন হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা দিলাম, তাহলে ও বি এর মানটা আছে কত আর, তাহলে এটা দিলাম আর স্কোয়ার ইকুয়াল টু ও এন, ও এন এর মান আছে কি এখানে পি আর এখানে আছে কিউ কস আলফা। ও এন ইকুয়াল টু কি, আমি এখানে একটু লিখে দিই, দেখেন ও এন ইকুয়াল টু, ও এন ইকুয়াল টু কি আছে ও এ প্লাস এ এন, ও এ প্লাস এ এন, ঠিক আছে। তাহলে ও এর মানটা আছে কত, ও এর মানটা আছে পি প্লাস আর এখানে কি এ এন এর এই দূরত্বের মান আছে কি কিউ কস আলফা, কিউ কস আলফা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি না ও এন এর মানটা কি আছে, তাহলে ও এন এর মানটা আছে কিউ, আচ্ছা ও এন এর ভিতরে আছে আমার পি প্লাস কিউ কস আলফা, এটার উপর আছে কি হোল স্কোয়ার প্লাস বিএন এর মানটা আছে কত, বিএন এর মানটা আছে কিউ সাইন আলফা। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এখান থেকে যদি আমরা এটাকে ভাঙি, মানে এখানে যে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায়, তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, ঠিক আছে, পি ইন্টু কিউ কস আলফা প্লাস হচ্ছে কি বি স্কোয়ার কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এটা আছে কি আপনার কিউ স্কোয়ার আর এটা হবে কি সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা এটা নেই পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস, এখন এই দুইটা থেকে দেখেন এই দুইটা যদি পাশাপাশি লিখতাম দুইটা থেকে কিউ আমার কমন যায়, ঠিক আছে, সরি স্কোয়ার আছে এটার সাথে, তাহলে কিউ স্কোয়ারটা কি কমন যায়, তাহলে এটা আমরা সাথে লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে। এখন আমরা জানি কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কি 1, তাহলে অন হলে তাহলে এটার পরিবর্তে এটা ইকুয়াল টু অন হয়ে যায়, তাহলে এটার আমার কি প্রয়োজন আছে নাই, তাহলে আমরা এটা লিখতে পারি লব্ধি আর ইকুয়াল টু, এখন আর এর যে স্কোয়ারটা সেটা রুট আকারে আমরা চালাই দিব, এই দিলাম, দেওয়ার পরে তাহলে এখানে হয় কি আমার পি স্কোয়ার প্লাস আমরা এই কিউটাকে সামনে নিয়ে আসলাম কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এই হলো সূত্রের কি প্রমাণটা, যে আর এর সূত্রটা থেকে এই সূত্রটার সাথে এখন এই সূত্রটার কি মিল আছে কিনা একটু দেখেন, যে তাহলে এই মাধ্যমেও কি আমরা এটাকে প্রকাশ করতে পারি, আমরা আরেকটা মাধ্যমেও কি করা যায়, ওটা কি করে দিব, আচ্ছা করেই দেই, যদিও লেন্দি হয়ে যাবে অনেক, একটু করে দিই। তাহলে লব্ধি নির্ণয়ের একটা সূত্র কি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু প্লাস টু পি কিউ কস আলফা, এগুলো একেবারে ভাই মুখস্থ থাকতে হবে, ঠিক আছে, একেবারে মুখস্থ না থাকলে এগুলো পরীক্ষার খাতায় মনে থাকে না, খুব সহজ জিনিস ভুল হয়ে যায়। এখন এইটা যদি আমরা অন্যভাবে প্রকাশ করতে যেতাম, এটা 2 নম্বর সিস্টেম দেই, আচ্ছা 2 নম্বর পদ্ধতিতে যদি এটা আমরা শিখতাম করতে যেতাম আরো সহজে করা যায়, কিন্তু যে এইটা একটা কি টোটাল একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখন দেখেন এই অর্ধকোণের মান কত 180 ডিগ্রি নাকি, একটা বৃত্তর মাঝখানের উপরে 180 ডিগ্রি নিচে কি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এইটুকুর মান আছে কত আলফা, আমরা জানি এটুকুর মান আছে কি আলফা, তাহলে এই অংশটুকুর মান কত হবে বলেন তো, এই অংশটুকুর মান তাহলে হবে 180 মাইনাস আলফা, আমরা দিতে পারি না 180 মাইনাস আলফা কি দিতে পারি না, এই অংশটুকুর মান আছে আমার আলফা, তাহলে এই অংশটুকুর মান আমরা 180 মাইনাস আলফা দিয়ে দিব, দিয়ে এখন আমরা এইখান থেকে এই কোণটা নিব, কোণ এটা নিব, নিয়েও এটা সংক্ষেপে প্রমাণ করা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ বি হতে পাই, ঠিক আছে, হতে পাই, এটা আমরা কি কস যে কোনো সমকোণী ত্রিভুজ না হলে যে কোনো ত্রিভুজের কোণ নির্ণয়ের সূত্রে আমরা কোন সূত্র কসের সূত্রটা ইয়াতে অ্যাপ্লাই করি, তাহলে এইখানে আমরা লিখতে পারি কস
কোণ এ ইকুয়াল টু, এখন এটা সূত্রটা হয় কি, আমরা জানি যেই কোণটা নিব ওই কোণের বিপরীত বাহু কি হবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইটা নিছি আমরা এই কোণ থেকে করতেছি, ঠিক আছে, এটা কোণের মান আমরা জানি, তার মানে এই কোণ থেকে করতেছি। আমরা যদি এই কোণের মান জানতাম এই কোণ থেকেও করতে পারতাম, সমস্যা ছিল না কোনো। তাহলে এই কোণের বিপরীত বাহু কত, আর, তাহলে ওই আরটাকে আমরা সবসময় কি করে দিই, ওই মানটাকে যেই কোণটা নিব ওই কোণের বিপরীত বাহুর মানটাকে আমরা সবসময় আগেই মাইনাস করে দিই, তাহলে সূত্র কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, √r²। এখন ওটা থাকার পরে বাকি যে দুইটা মান থাকবে ওই দুইটা মানকে আমরা কি করব, প্লাস করে দিব উপরে। তাহলে বাকি দুইটা মান আছে কি, একটা পি আর একটা আছে কি, এই যে এটা হচ্ছে কিউ, এটা সমান এটা কিউ, তাহলে এটাকে দিতে পারি আমরা p² প্লাস q² মাইনাস r² গেল। আর নিচে হবে যে দুইটা মান আমরা প্লাস করছি ওই দুইটাই গুণ, 2 × p/q, ঠিক আছে। এই হলো এটা সূত্রের ফর্মুলা দিয়ে আমরা কি এটা করতে পারি। এখন দেখেন তারপরে আমরা এটা কি করব, যে এর পরিবর্তে যে কোণের মানটা আছে কোণের মানটা আমরা বসিয়ে দিব, আর আরটাকে আমরা এই পাশে নিয়ে নিব। তাহলে এখানে দেখেন আমরা এটা গুণ করি, কি হয়, cos 180 ডিগ্রি মাইনাস আলফা ইন্টু এইটাকে আমরা এটার সাথে গুণ করে দিলাম, ঠিক আছে, গুণ করে দিলে 2p/q, ঠিক আছে, 2p/q। আর এইখানে থাকবে আমার কত, p² প্লাস q² মাইনাস r², ঠিক আছে। এখন r² যেহেতু আমার লব্ধির মান দরকার, আরটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, যে r² ইকুয়াল টু p² প্লাস q² প্লাস 2p/q cos 180 মাইনাস আলফা, ঠিক আছে। এখন এখানে কি 180 মাইনাস আলফা, এটাকে আমরা 180 সরাই ফেলতে পারলেই আমার কি টোটাল সূত্রটা আগের মতোই কি চলে আসবে। এখন দেখেন এখানে আর এখানে কি একটু ভেরিয়েশন আছে, তাহলে এটা আমরা কি করতে পারি, এই r² মান r রাখলাম √r, দেখেন p² প্লাস q² প্লাস 2p/q cos আলফা লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমরা এটা একটু দেখেন, এখানে হচ্ছে আমরা এখানে এটা আমার এখানে কিন্তু সূত্রের কাজ শেষ, ঠিক আছে, এই সূত্রের কাজ এখানেই শেষ। এখন এই অংশটাকে থেকে আমরা এই অংশটা কিভাবে আনলাম, দেখেন cos আলফা, cos এখানে আছে কত 180 মাইনাস আলফা, এটাকে আমরা সরাসরি ইকুয়াল টু cos আলফা লেখা যায়, cos আলফা লেখা যায়। কিভাবে লেখা যায় দেখেন, এটা যদি আমরা ত্রিকোণমিতির নিয়মে একটু ভাঙি, cos 2 × 90, 2 × 90 মাইনাস আলফা, অর্থাৎ 2 × 90, নয় তাহলে 90 দ্বিগুণে কত 180। এখন ওই যে কোঅর্ডিনেটের একটা সিস্টেম আছে ওই কোঅর্ডিনেটের সিস্টেম আমার যেতে হবে। এই কোঅর্ডিনেটের সিস্টেম এইটার ভিতরে কি অল পজিটিভ, এই দ্বিতীয় কোঅর্ডিনেটে কি সাইন আর কোসেক পজিটিভ, ঠিক আছে, আমি পুরোটা লিখলাম না, সাইন আর কোসেক পজিটিভ। তাহলে এই ঘরে কি কস আছে, নাই, তাহলে এই ঘরে কসটা কি হবে আমার মাইনাস হবে। তাহলে এইখানে হচ্ছে 2, তাহলে মানে 2 হচ্ছে এই ঘর পর্যন্ত আসবে, আসার পরে এটা কি হচ্ছে মাইনাস আলফা আছে, তার মানে মানটা এইটার ভিতরে যে কোনো এক জায়গায় আছে, দ্বিতীয় কোঅর্ডিনেটে যে কোনো এক জায়গায় আছে, তাহলে কি এটা এই ঘরে আছে। তাহলে এখানে যেহেতু কসের এই দ্বিতীয় ঘরে সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ আর কস কি নেগেটিভ, তাহলে কস নেগেটিভ হইলে আমরা এখানে লিখতে পারি কস, এইখানের সাথে এটা মাইনাস আলফা দিতে পারি, মাইনাস আলফা দিতে পারি। কিভাবে মাইনাস আলফা দিতে পারি, ওই যে মানটা কি 2 ঘরে আসলো, এখানে যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে কস আবার সাইন হয়ে যেত, জোড় সংখ্যা আছে 2, জোড় সংখ্যা থাকলে ত্রিকোণমিতিক মান যেটা আছে ওইটাই থাকবে। তারপরে এখানে কি আমরা এটা মাইনাস কস আলফা দিতে পারি, তাহলে মাইনাস দিলে এই যে এইখানে দেখেন যে আমার কি হলো, আচ্ছা এখানে আমি এখানে একটু ভুল হয়েছে, দেখেন এখানে একটু ভুল হয়েছে, এটা হবে কি যে মাইনাস হবে, কিভাবে মাইনাস হবে, এইটা তো এই cos আলফা, ঠিক আছে, বা 2p/q cos আলফা এটা এই পাশে ছিল, ঠিক আছে, এটা ব্র্যাকেটের এই পাশে ছিল, এখন ব্র্যাকেটের ওই পাশে চলে গেছে, তখন এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলিয়ে এই জায়গায় কি একটা প্লাস হয়ে গেল। তাহলে সূত্রটা হলো r = √p² প্লাস q² প্লাস 2p/q cos আলফা। তাহলে এই হলো সূত্রের টোটাল হচ্ছে ফর্মুলাটা, যে আমরা কিভাবে আমরা দুইটা সিস্টেমই দেখালাম, এর জন্য অনেক বড় হয়ে গেল। তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডে যাই, দেখি যে আমাদের আর কি কি আছে, যে আচ্ছা আমরা সামনে চলে আসছি। তাহলে আমরা কি লব্ধির মান নির্ণয়ের সূত্র পাইলাম, যে লব্ধির মান r = √p² প্লাস q² প্লাস 2p/q cos আলফা। এখন লব্ধির মান নির্ণয়ের আরো একটা সূত্র আছে, আমরা একটু দেখি। এখন লব্ধির মান নির্ণয়ের আরো একটা সূত্র, তাহলে এই প্রথমে আমরা 1 নম্বর সূত্র, এটা আমার লাগবে r √p² প্লাস q² প্লাস 2p/q cos আলফা, ঠিক আছে।
আরেকটা সূত্র আছে আর ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল হোল স্কোয়ার বা ভার্টিক্যাল হোল স্কোয়ারটা দিলেই হচ্ছে প্লাস সামেশন অফ ভার্টিক্যাল হোল স্কোয়ার। এটা এখন এটা কখন হয়, এখানে আরো 5টা লব্ধির সূত্র আছে, এগুলো আমরা অঙ্কের মাধ্যমে এগুলো প্রমাণ করতে হবে, প্রমাণগুলো আসে এগুলো আমরা দেখিয়ে দিব। এখন তাহলে কি এই লব্ধির মান নির্ণয়ের দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম। তারপরে আমাদের দরকার কি আসলে দেখি এখানে কি আছে, যে লব্ধির মান। এখন কি আমার লব্ধির দিক নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে লব্ধির দিকটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা এখন শিখবো কি লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়, ঠিক আছে, লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিকটা আমরা কিভাবে নির্ণয় করতে, ওই সামান্তরিকের থেকেই আমার কিন্তু এগুলো সবগুলো করতে হবে। আমরা মুছে ফেললাম একটু যদিও। তাহলে এটা ছিল কি একটা সামান্তরিক, এখান থেকে আমরা কি টোটাল সূত্রগুলো করছিলাম। সূত্রগুলো কিরকম ছিল আমরা এটা একটু আবার অঙ্কন করি। তাহলে এটা ছিল আমার কি ও, এটা ছিল আমার এ, এটা বি, এটা সি, আর এইখানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাই তো। এটা ছিল আমরা এন দিছিলাম, এন। তাহলে এইখানে ছিল কি পি একটা বল, এখানে ছিল কি কিউ একটা বল, আর এটা ছিল আমার কি মূলত আর লব্ধি, আর এটা ছিল আমার থিটা, এটা ছিল আমার কি আলফা। তাহলে এইখান থেকে আমার লব্ধির যে মানটা নির্ণয় করবো, আমরা থিটার মান নির্ণয় করবো, ওই জন্য আগে ক্লিয়ার করে দিয়েছিলাম। এবার লব্ধি মানে কি থিটাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা কি আমার টেন থিটার মাধ্যমে করতে হবে, যেহেতু সমকোণী ত্রিভুজের টেন থিটা ইকুয়াল টু কি টেন সমান সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে থিটা কোনটা ভাই, থিটা হচ্ছে এই অংশটুকু, তাহলে লম্ব এই অংশটুকু, তাহলে এটাও কি আমার কিউ ছিল, তাহলে এই অংশটুকু ছিল কি কিউ সাইন আলফা, আর এই অংশটুকু কি ছিল, এই অংশটুকু ছিল কিউ কস আলফা। তাহলে টেন সমান সমান আমরা কি লেখা যায়, টেন সমান সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে এখন কিন্তু কোণ এইটা, তাহলে কোণের বিপরীত ভাবেই সবসময় লম্ব হয়, তার মানে এটা এখন লম্ব। তাহলে এটা আমরা লিখতে পারি কি কিউ সাইন আলফা। তাহলে উপরে দিলাম কি আমরা লম্বের মানটা উপরে দিলাম, আর নিচে হলো কি আমার ভূমি, ঠিক আছে, ভূমি। তাহলে ভূমির মানটা কি হবে, ভূমির মানটা হচ্ছে ও এন, এটা হচ্ছে ভূমি, এই ও এন এটা হচ্ছে ভূমি। ও এন ইকুয়াল টু তাহলে লেখা যায় কি ওপি প্লাস এ এন। তাহলে ওপি এর মান কত, এখানে পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখানে আমরা লিখতে পারি ভূমির পরিবর্তে পি প্লাস কিউ কস আলফা। তাহলে এইটাকে আমরা ডেরিভেটিভ করে এখানে নিয়ে আসতে পারি। এখন আমরা যেহেতু থিটার মানটা প্রয়োজন, তার লব্ধির দিক প্রয়োজন, তাহলে থিটা ইকুয়াল টু টেনটাকে আমরা অপোজিট সাইডে নিয়ে নিলাম। তাহলে টেন ইনভার্স 1 কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে। তাহলে এইটা হলো মূলত লব্ধির দিক নির্ণয় সূত্র, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 1 কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এখন দেখেন এইখানে এটা মনে রাখবেন কিভাবে, এই পিটা নিয়ে একটু ঝামেলা আছে যে এটা কোন সময় মুক্ত থাকবে। এখন দেখেন কিউ উপরে নিচে দুইটা সাইন, দুইটার সাথে অর্থাৎ সাইন এবং কসের সাথে যুক্ত আছে, কিন্তু পি কি মুক্ত। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এই যে পিটা আছে, পি বলটা আছে, অর্থাৎ থিটা কোনটা কোন লব্ধির সাথে, আমার এই আর হচ্ছে কি লব্ধির সাথে কোনটা আছে, কার সাথে, কোনটা আছে মূলত পির সাথে, ঠিক আছে, পি বলের সাথে। তাহলে লব্ধির কোনটা যেই বলের সাথে থাকবে ওই বলটা সবসময় নিচে কি থাকবে, ফ্রি আকারে থাকবে, যার সাথে কোনো সাইন কস কিছুই থাকবে না। দেখেন এটা সাপোজ যদি এরকম কিছু হইতো, যে মনে করেন আমার পরীক্ষা, এটা কিন্তু মনে করেন যেটা আপনার খুব ভালোভাবে মনে করে রাখা লাগবে, পরীক্ষার খাতায় কিন্তু ভাই পি কিউ থাকবে না, এটা একটা মান থাকবে। মনে করেন এইটা আপনার কি একটা লব্ধি আছে, ঠিক আছে, এটা একটা লব্ধি আছে। তাহলে এইখানে এইটার মান লব্ধি, এইটার মান হচ্ছে ধরেন এখন কিউ, এইটার মান এখন কিউ, আর এইটার মান এখন কি পি। তাহলে এখন আপনি কি ওই সূত্র ডেরিভেটিভ করে নিয়ে আসার কোনো পসিবিলিটি আছে, বা তো সময় পাবেন আপনি, বা তো স্পেস পাবেন না। তখন এটাকে আপনাকে কি করতে হবে, যে আমরা জানি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 1। আমি বলেছিলাম যে এইখানে এইটা থিটা আছে কোন কিউর সাথে, এখন থিটা আছে, তার মানে এই কিউ কি আমার ফ্রি থাকবে। তাহলে এইখানে নিচে দিয়ে দিবেন কিউ, আর উপরে দিবেন কি, তাহলে যেই অপোজিট যেই বলটা থাকবে পি সাইন আলফা উপরে দিবেন, আর কস আলফা কি দিবেন, হ্যাঁ আচ্ছা এটা হবে, আচ্ছা একটু দেখেন, তাহলে কিউ প্লাস এটা হবে পি কস আলফা। তাহলে এই হলো মূলত আমার সূত্র। এখন দেখেন এই থিটাটা আছে কিউর সাথে, কিউ ফ্রি, আবার এইখানে থিটাটা আছে পি এর সাথে, আর এখানে পি ফ্রি,
বুঝা গেল? এখন অন্য যে কোনো কিছু থাকলে মনে করেন যে এরকম কিছু থাকতো, এরকম কিছু থাকতো, মনে করেন এটা ছিল আমার এক্স, এটা ছিল কি ওয়াই, আর এটা ছিল লব্ধি আর। তাহলে এইখানে সূত্রটা হয়তো থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান। এইখানে ফ্রি কে ভাই? থিটাটা কার সাথে? থিটাটা হচ্ছে ওয়াই এর সাথে, ঠিক আছে, ওয়াই এর সাথে। তাহলে এই ওয়াই আমার কি এখানে মুক্ত থাকবে, প্লাস এক্স কস আলফা আর হচ্ছে এক্স সাইন আলফা, এরকম কিছু হতো বা এটাই পারফেক্ট, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা কি একটু ক্লিয়ার করবেন, মাথাটাকে একটু ক্লিয়ার করবেন যে এটা হচ্ছে কি হয়। তাহলে এটা কিভাবে মনে রাখবেন? থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়ান, যার সাথে কোণ থাকবে না সে উপরে সাইনের সাথে গুণ হবে, আর যার সাথে কোণ থাকবে না সে নিচে কসের সাথে গুণ হবে, এবং যার সাথে কোণ থাকবে সে নিচে কি থাকবে? ফ্রি আকারে যোগ থাকবে। তাহলে এই হলো লব্ধির দিক নির্ণয়ের একটা সূত্র, ঠিক আছে। এখন লব্ধির দিক নির্ণয়ের আরও একটা সূত্র আছে, যে আর একটা সূত্র কি? আর একটা সূত্র হলো থিটা ইকুয়াল টু, এটা দুই নম্বর সূত্র, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান সামিশন অফ বি আর সামিশন অফ এইচ। তাহলে এটা কি? সকল উলম্ব অংশগুলোর যোগফল, উপাংশগুলোর যোগফল এবং সকল ভার্টিক্যাল উপাংশগুলোর যোগফল। তাহলে এই দুইটাকে যদি আমরা টেন ইনভার্স করে দেই তাহলে ওটা সাইন আর কসই হয় ওই সম্পর্ক থেকেই। তাহলে এইটাও একটা কি ডেরিভেটিভ ফর্মুলা, এটাও আপনার কি মাথায় রাখতে হবে। তাহলে আমরা মোট সূত্র পেলাম কটা? মোট সূত্র পেলাম চারটা। কিভাবে চারটা পেলাম? যে লব্ধির মান নির্ণয়ের সূত্র দুইটা, প্রথমে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos আলফা, আর ইকুয়াল টু কি ছিল? সামিশন অফ এইচ হোল স্কয়ার প্লাস সামিশন অফ বি হোল স্কয়ার। তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল বলগুলোর হোল স্কয়ার, তার উপরে আবার কি আর এর বর্গ। তাহলে এইটাই ছিল এই দুইটা। আর হচ্ছে আবার লব্ধির দিক নির্ণয়ের থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, থিটা ইকুয়াল টু 10% সামিশন অফ বি বাই সামিশন অফ এইচ। তাহলে এই চারটা সূত্রই হচ্ছে এই অধ্যায়ের মূলত মেইন থিম, ঠিক আছে। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে যদি পারি তাহলে আমরা একটু সামনে আগাই, যে আমার আর কি কি জানার আছে এখান থেকে। আচ্ছা, তাহলে এইখানে ছিল আমার কি লব্ধির দিক নির্ণয়। এখন লব্ধির শর্তসমূহ, ঠিক আছে, লব্ধির কিছু শর্ত আছে, আবার লব্ধির প্রকৃত কোণ নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে সুষম বহুভুজ। আচ্ছা, এখন আসেন যে লব্ধির শর্তগুলো অনেক বড় বড় আমি লিখে রাখছিলাম এক জায়গায়, দেখি আছে কিনা। আচ্ছা, পেয়ে গেছি আমরা। তাহলে এইটা হচ্ছে কি মূলত লব্ধি। এখন আমি একটা জিনিস বিষয় ক্লিয়ার করি, যে লব্ধিটা মূলত আবার একটা বল, লব্ধিটাই কি মূলত একটা বল। এখন এটা লব্ধিটা অঙ্কের ক্ষেত্রে আর দেওয়া থাকবে রেজাল্টেন্ট ফোর্স, আপনার মনে করেন এখানে আর দেওয়া থাকতে পারে, বা এখানে আর দেওয়া থাকতে পারে, বা এখানে আর দেওয়া থাকতে পারে, যে কোনো জায়গায় একটা আর দেওয়া থাকতে পারে। এই আরটা কখনো লব্ধি হবে, আবার কখনো সাধারণ বল হবে। এইটা কিভাবে আমরা বুঝতে পারবো? এই যে লব্ধির হচ্ছে কি পাঁচটা শর্ত আছে, এই শর্তের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো। তাহলে এখানে দেখেন যে লব্ধি, এটাকে বলা যায় এক প্রকারের লব্ধি উল্টানোর শর্ত, ঠিক আছে। অর্থাৎ লব্ধিটা আসলে কি লব্ধি না লব্ধিটা বল, এটা বোঝানোর মেইন শর্তটাই হচ্ছে এই পাঁচটা শর্ত। এখানে দেখেন এক নম্বর শর্তে লেখা আছে কি, আর এর মান দেওয়া থাকলে লব্ধি কথাটি উল্লেখ নেই। অর্থাৎ আর এর মান দেওয়া আছে, মনে করেন যে এই চিত্রে বলা আছে আর এর মান 10 নিউটন, আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া থাকলে লব্ধি কথাটি উল্লেখ নেই। অর্থাৎ আপনার অঙ্কে যে দুইটা তিনটা লাইন লেখা থাকবে ওইখানে কোনো বলে নাই যে আর লব্ধি, এরকম কোথাও বলা নেই, তখন আর কে লব্ধি চিন্তা না করে বল ধরে অঙ্ক করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি এখান থেকে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে অঙ্কে আমার আর দেওয়া আছে, এই আর চিহ্নিত করে এখানে 10 নিউটন দিয়েছে, কিন্তু অঙ্কের কোথায়ও যে আর একটি লব্ধি বল এরকম কোনো কথা বলে না, বা বলে নাই যে আর একটি বল, এরকম কিছুও বলে নাই। তাহলে এটা লব্ধি হবে না বল হবে? ওই জন্য লব্ধি আর বল আমরা কিন্তু আগেই ক্লিয়ার করছিলাম, সবগুলোই বল, কিন্তু যেটা দিয়ে হচ্ছে আপনার বস্তু অগ্রসর হচ্ছে ওটাই হচ্ছে আমরা কি লব্ধি, ঠিক আছে। তাহলে এইটা কীভাবে আইডেন্টিফাই করবো? এক নম্বর শর্ত অনুযায়ী যে যদি কিছু বলা না থাকে তাহলে আর যেটা চিহ্নিত করবে তাহলে ওটা হবে একটা বল, ঠিক আছে। তাহলে দুই নম্বরে দেখেন, দুই নম্বরে কি দেওয়া আছে, যে লব্ধি কথা বলা আছে এবং বলা আছে পি বিন্দুটি স্থির, তখন লব্ধি উল্টানোর প্রয়োজন নেই। এইটা একটা ডিফিকাল্ট জিনিস, আসেন যে এটা একটু বুঝি। যে এইখানে বলা আছে যে লব্ধি কথা বলা আছে এবং বলা আছে বস্তুটি স্থির। অর্থাৎ দেখেন যে এই যে যেই বস্তুটা আগে আমরা আঁকছিলাম, এই বস্তুটা আপনি যেই অঙ্কগুলাই এই ফোর্থ সিস্টেমের যা অঙ্ক করবেন না কেন আপনার বস্তুকে সাম্য অবস্থায় রেখেই করতে হবে। এটা চলমান হলে আপনি অঙ্ক হবে না আপনার, ঠিক আছে, বা এই ফর্মেটে অঙ্ক আসবে না। তাহলে এই বস্তুটা যদি আমি এইদিকে টানতাম, এইদিকে টানতাম, এইদিকে টানতাম, এটা একদিকে অগ্রসর হইতো না। এখন এইটা মনে করেন এই তিন দিকেই আমার কি আছে, বল আছে, আর এই দিকে একটা আছে কি রেজাল্টেন্ট ফোর্স আছে।
ঠিক আছে, বা এইদিকে আরও বল ছিল। এখন দেখলাম যে এটা এই দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এটা এই কর্নার বরাবর। এখন এটা যদি সরাসরি এইদিকে উল্টে দিতাম আমরা, তাহলেই তো বস্তুটা স্থির হয়ে যাইত, তাই কি না? আমি মেবি বুঝাতে পারলাম না, আমি আবার একটু বলছি। এইরকম ধরেন আমি সামনের দিকে একটা বল নিয়ে আপনার দিকে আগাচ্ছি, এখন আপনি যদি আমাকে প্রতিহত করতে চান ওই রকম একটা বল বিপরীত দিকে আমাকে দিলেই তো আমি স্থির হয়ে যাব, তাই তো? তাহলে ওইটাই হচ্ছে মূলত এখানে বুঝান। তাহলে এই লব্ধি বলটা যদি আমার মনে করেন এইখানে আমি সামনে উল্টে দিতাম, তাহলে কি বস্তু আমার স্থির হয়ে যেত। এখন এটা স্থির কেন করব? ওই যে আগে বললাম, আমি এই বল ফোর্স সিস্টেমের যাই অঙ্ক করব না কেন আপনার বস্তুকে সাম্য অবস্থায় রেখেই করতে হবে, তাছাড়া হবে না। তাহলে এই 2 নাম্বার আছে যে লব্ধি কথা বলা আছে, অঙ্কের ভিতরে বলা থাকবে আর একটা লব্ধি, আবার বলাও থাকবে যে কি বস্তুটি স্থির। লব্ধি এখানে আর বলা আছে, ঠিক আছে, আর একটা লব্ধি বলা আছে, আবার বলা আছে বস্তুটি স্থির। তাহলে স্থির হলে কিন্তু আবার লব্ধি এই পাশে আনার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ যেই অ্যাক্সিসে আছে ওটার বিপরীতে আনার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এটা স্থির আছে অঙ্কে বলে দিছে, তার মানে আমাকে ওইভাবে ধরেই করতে হবে। যদি এটা উল্টাতে যায় তাহলে কিন্তু বস্তু আবার চলমান হয়ে যাবে, তখন কিন্তু আর অঙ্ক হবে না। তাহলে কি আমার লব্ধি কি উল্টানো যাবে? এটা আমার বুঝে শুনে শর্ত অনুযায়ী, 5টা শর্ত অনুযায়ী মিলাতে হবে। তারপরে দেখেন 3 নম্বর আছে কি, সাম্য অবস্থায় আছে কথাটি উল্লেখ থাকলে লব্ধি উল্টাতে হবে না। ওইটার অনুরূপী একটা, যেখানে যাই বলা থাক না কেন প্রশ্নের প্রথমেই যদি বলে যায় বস্তুটি সাম্য অবস্থা আছে বা চিত্রের গ্রাফটির বস্তুটি সাম্য অবস্থা আছে, তাহলে লব্ধি থাক বল থাক কোনো কিছুই উল্টানোর প্রয়োজন নেই, তখন যেমন আছে ওইরকমই কি থাকবে। 4 নম্বরে দেখেন কি, সাম্য অবস্থার জন্য কথাটি থাকলে লব্ধি উল্টাতে হবে। এখন সাম্য অবস্থার জন্য বলা থাকবে যে অঙ্কে সাম্য অবস্থার জন্য লব্ধি 10 নিউটন, অর্থাৎ আপনি 10 নিউটন বল প্রয়োগ করলেই এটা সাম্য অবস্থায় আসবে। অর্থাৎ আপনি যেই লব্ধি যেদিকে দেওয়া থাকবে এই কর্নার বরাবর মনে করেন দেওয়া আছে, এখন এখানে বলছে সাম্য অবস্থার জন্য। এটা আমরা কি করি? আমরা পরীক্ষা দিই কেন? পাস করার জন্য। এখন তাহলে এখানে আমরা ভালো পরীক্ষা দিলে যে ভালো পাস করব। তো অনুরূপভাবে এখানে দেখেন এই আর এর মানটা বলা থাকবে, এখানে সাম্য অবস্থার জন্য কথাটি উল্লেখ থাকতে আপনার লব্ধি উল্টাতে হবে। অর্থাৎ আপনি সাম্য অবস্থার জন্য মানে কি বস্তুটা চলমান আছে, আমাকে সাম্য অবস্থায় নিয়ে আসতে হবে, তখন আবার কি লব্ধি উল্টায়া যেই বরাবর আছে, যদি এটা এই বরাবর থাকতো তাহলে উল্টে এই বরাবর আমার কি দিয়ে দেওয়া লাগতো, অর্থাৎ সরাসরি 180 ডিগ্রিতে এটা কি চেঞ্জ হবে, অর্থাৎ ডিরেকশন 180 ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখেন যে কোনো কিছু বলা নেই কিন্তু লব্ধি বলা আছে, তখনও লব্ধিকে উল্টাতে হবে। অর্থাৎ আপনার কোশ্চেনে দেখবেন যে কোনো কিছু বলা নাই যে বস্তুটা স্থির বা গতিশীল বা চলমান, এরকম কিছু বলা নাই, কিন্তু বলা আছে যে এটা একটা লব্ধি, বলা থাকবে এই আর একটা লব্ধি, তখন আমার লব্ধিকে আবার কি করতে হবে? উল্টে দিতে হবে। তো এই বিষয়টা আমি মোটামুটি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি, এটা আপনারা এইটুকু বুঝলেই হবে, বা এই লেখাটা একটু নিজেরা 2-3 বার পড়বেন, আমরা অঙ্কে এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে দেখেন আমার আর কি কি জানার বাকি আছে। আচ্ছা দেখেন, তাহলে লব্ধির শর্তসমূহ আমার চলে গেল। এটা হচ্ছে মোস্ট ভাইটাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই ফোর্স সিস্টেমের জন্য, ঠিক আছে? তারপরে দেখেন লব্ধির প্রকৃত কোণ নির্ণয়, ঠিক আছে? এখন আসেন যে লব্ধির প্রকৃত কোণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। লব্ধির কোণ নির্ণয়, লব্ধির প্রকৃত কোণ নির্ণয়, প্রকৃত কোণ নির্ণয়। এখন প্রকৃত কোণ নির্ণয়টা আমরা কিভাবে করতে পারি? এখন দেখেন আমার ওই যে কোঅর্ডিনেট সিস্টেম আছে না, এটাতে একটু চলে আসতে হবে। আমি একটু ওইভাবে আঁকি, ভালো করে আঁকি একটু। আচ্ছা হইল না? এই হলো, হ্যাঁ। এখন এটা কি 4টা অ্যাক্সিস, অর্থাৎ লব্ধির মান আমার নির্ণয় করতে হবে। এখন লব্ধির প্রকৃত মানটা নির্ণয় করতে হবে। এইটা একটা আছে, এইদিকে একটা বল আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, আর এইদিকে সরি আবার কি এদিকে একটা আছে, এরকম আমার কি থাকতে পারে। এখন এটা কি প্রথম চতুর্ভাগ, অর্থাৎ এটা কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা কি তৃতীয় চতুর্ভাগ, এটা কি চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা ওই অঙ্ক থেকে যে থিটার মানগুলো বের করব, সবসময় থিটার মানটা বের করব এই হরিজন্টালের সাপেক্ষে, অর্থাৎ ভূমি বরাবর যেই রেখাটা আছে ওটার সাপেক্ষে। তাহলে এইটা একটা থিটা হবে, আমার এইটা একটা থিটা হবে, আবার এইটার সাপেক্ষে এটা একটা থিটা হবে, আবার এইটার সাথে এটা একটা থিটা হবে। তাহলে ওইটা হলো কি লব্ধির কোণ, ওই যে আমি থিটা নির্ণয় করব, ঠিক আছে? আমি থিটাটা নির্ণয় করব, থিটা গেল tan−1
কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, আবার থিটা ইকুয়াল টু 10% সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। তাহলে ওই মানটা বের হবে কি, হয় এই কোঅর্ডিনেটের বের হবে, নাহলে এইখানের বের হবে, নাহলে এইখানের বের হবে, নাহলে চারটার যে কোনো এক জায়গায় বের হবে। অর্থাৎ মানটা 90 ডিগ্রির ভিতরে থাকতে পারে, বা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে থাকবে, 180 থেকে 270 ভিতরে থাকবে, 270 থেকে 360 ভিতরেই থাকবে। এখন থাকলো, কিন্তু আমাকে বলছে কি লব্ধির প্রকৃত কোণ নির্ণয়। এখন প্রকৃত কোণ জিনিসটা কি? প্রকৃত কোণ জিনিসটা হচ্ছে এই যে প্রথম অ্যাক্সিসের প্রথম লাইন, যে হরিজন্টাল লাইনটা আছে, অর্থাৎ এই রেখা থেকে এই পর্যন্ত যেটা আছে এই বলের জন্য যদি এটা প্রথম কোঅর্ডিনেটে পড়ে তাহলে এটাই প্রকৃত কোণ। আবার এই রেখা থেকে যদি এটা এই দ্বিতীয় যে বলটা আছে এই বল পর্যন্ত আসে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কোঅর্ডিনেটে পড়লে এটার প্রকৃত কোণ। আবার সেম জিনিসটাই যদি এই তৃতীয় বল পর্যন্ত আসে, ঠিক আছে, তৃতীয় বল পর্যন্ত আসে তাহলে এটাই, এই দূরত্বটুকুই হচ্ছে এটার প্রকৃত কোণ। অর্থাৎ প্রথম যে অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিসের সাহায্যে বলটা কত ডিগ্রি কোণে আছে বা লব্ধিটা কত ডিগ্রি কোণে আছে ওটাই হচ্ছে আমার কি প্রকৃত কোণ। আবার চতুর্থ কোঅর্ডিনেটে হইলে তাও এরকম হইতো, এই কোণ যেটা আসতো এটাই হতো কি আমার প্রকৃত লব্ধির প্রকৃত কোণ। তাহলে এই প্রকৃত কোণটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা দ্বারা প্রকাশ করা হয়। আপনারা এখানে একটু খেয়াল রাখবেন যে থিটা হচ্ছে কি লব্ধির দিক, অর্থাৎ লব্ধির কোণটা, এটা হচ্ছে এই অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণে আছে। আর প্রকৃত কোণটা আছে শুধুমাত্র এই হরিজন্টালি প্রথম কোঅর্ডিনেটের হরিজন্টালের সাথে বাকিগুলা কত কোণে আছে। তাহলে এইখানে যদি হয় প্রথম কোঅর্ডিনেটে আলফা, আলফা হচ্ছে কি লব্ধির প্রকৃত কোণ, আলফা ইকুয়াল টু কি থিটা, থিটার মান যা হবে আলফার মানও কি তাই হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেটে যা হবে কীরকম? দ্বিতীয় কোঅর্ডিনেটে এরকম হবে যে এই টোটাল মানটা কত, এই টোটাল মানটা আছে 180 ডিগ্রি, তাহলে এইটুকু আমরা থিটা উইদিন টেন থিটার সূত্র দিয়ে পাবো, ঠিক আছে। তাহলে আমার প্রয়োজন কত, কোনটুকু? এইটুকুর মান। তাহলে এইটুকুর মানটা আমরা কীভাবে পাবো? যে 180 মাইনাস থিটা করে দিলেই হবে আমার, ঠিক আছে। এই টোটাল মানটা হচ্ছে আমার 180, এখান থেকে আমার থিটার মানটাকে যদি মাইনাস করে দেই তাহলেই আমরা পেয়ে যাব কি, তাহলে এখানে আলফা ইকুয়াল টু 180 মাইনাস থিটা। তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেটে প্রকৃত কোণ নির্ণয়ের সূত্র কোনটুকু? আলফা ইকুয়াল টু 180 মাইনাস থিটা। যদি তৃতীয় কোঅর্ডিনেটে হইতো এইটা হইতো তাহলে এটা হইতো কি, তাহলে আলফা ইকুয়াল টু 180, এখন কি বলেন তো প্লাস হবে, কারণ এইখানে এই থিটার মানটা আছে, কারণ 180 এই পর্যন্ত আর এইখানে আসার পর্যন্ত এই অংশটুকু আমরা কি করব, যোগ করে দিব, তাহলে প্লাস থিটা। তাহলে এইটা হলো তৃতীয় কোঅর্ডিনেটের জন্য লব্ধির প্রকৃত কোণ নির্ণয়ের সূত্র বা ফর্মুলা। যদি চতুর্থ কোঅর্ডিনেটে হতো তাহলে চতুর্থ কোঅর্ডিনেটে হলে আলফা ইকুয়াল টু হতো কত বলেন তো? আলফা ইকুয়াল টু হতো আমার এখানে 360, এই দেখেন এটা পুরাটা আছে কত 360, আর আমি জানি এইখান থেকে এটার মান আছে কত, একটা থিটা মান পাবো, তাহলে এটা হতো আমার 360 মাইনাস থিটা। তাহলে এই হলো টোটাল এটা ফর্মুলা। এই বিষয়গুলো আপনারা একটু অ্যানালাইসিস করেন, নোট করবেন, প্র্যাকটিস করবেন, সূত্রগুলা অর্থাৎ ডেরিভেটিভগুলো একটু ফলো করবেন, বা আমি কি বলছি লেকচারটা একটু বারবার দেখার চেষ্টা করবেন। তারপরে এইগুলা বাস্তব ক্ষেত্রে যখন আমরা অঙ্কে করব তখন অঙ্কে আরও কিছু আসবে, তখন আপনাদের 100% একেবারে কি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ছিল আমার লব্ধির প্রকৃত কোণ নির্ণয়ের সূত্র। তারপর আছে কি সুষম বহুভুজের কোণ নির্ণয়ের সূত্র, ঠিক আছে। সুষম বহুভুজের কোণ নির্ণয়ের সূত্র, তাহলে সুষম বহুভুজ যদি আমরা একটু লিখি, সুষম বহুভুজ, বহুভুজের কোণ নির্ণয়, কোণ নির্ণয়, সুষম বহুভুজের কোণ নির্ণয়। তাহলে এই সুষম বহুভুজের কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা বহুভুজ নিয়ে নেই। আচ্ছা এখানে বহুভুজ কি নাই? আচ্ছা যাই হোক না কেন, মনে করলাম আমরা এরকম একটা বহুভুজ নিলাম। আচ্ছা হলো না তো, আমরা আচ্ছা ম্যানুয়ালি আমরা এঁকে নিই, হ্যাঁ ম্যানুয়ালি এঁকে নিলেই ভালো হবে, যেহেতু পারতেছি না। তাহলে এইখানে দেখেন যে কি আমরা একটা বহুভুজ অঙ্কন করব। ঠিক আছে, এরকম একটা বহুভুজ। এখন এটা আঁকা একটু ঝামেলা হয়েছে, প্রত্যেকটা কোণ সমান নাই। এখন এই বহুভুজটা যদি এটা হয়, এটার আমরা কি ভিতরে একটা কোণ পাবো, ঠিক আছে, এই ভিতরে একটা কোণ পাবো, এগুলো হচ্ছে ভিতরের কোণ, তারপরে এগুলা কি অন্তস্থ কোণ। অন্তস্থ মানে হচ্ছে কি ভিতর, সুষম বহুভুজের অন্তস্থ কোণ। আর এই বাহিরে যেই কোণটা পাবো, এটার এই বাহিরে যে কোণটা পাবো, অর্থাৎ এই বাহিরে যে কোণটা পাবো এটা হচ্ছে কি আমার বহিস্থ কোণ। তাহলে এখানে সুষম বহুভুজের অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র আমি এখানে লিখি, অন্তস্থ কোণ
অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 19/n। ঠিক আছে, তাহলে এটা হলো কি সুষম বহুভুজের অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে এটা একটা সুষম বহুভুজ, তাহলে এটার কয়টা বাহু আছে? 6টা বাহু আছে। তাহলে n ইকুয়াল টু কি? n ইকুয়াল টু বাহুর সংখ্যা। ঠিক আছে, বাহুর সংখ্যা। তাহলে এইটাতে কয়টা বাহু আছে? এটাতে 6টা বাহু আছে। তাহলে এইখানে আমরা দিব 2 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 19/6 ইকুয়াল টু এটার মান আসবে 120 ডিগ্রি। অর্থাৎ যদি 6টা সুষম বহুভুজ হয়, পঞ্চভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হলে তাহলে এই কোণের মানটা যদি ষষ্ঠভুজ হয় তাহলে এটার মান হবে কত? 120 ডিগ্রি। এখন যদি আমরা বাহিরের কোণটা আমার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র সুষম বহুভুজের অন্তস্থ কোণ না, তাহলে এটা আমরা এখন বহিস্থ করে দিব। দেখেন 1 মিনিটের ব্যাপার। আচ্ছা, হলো। তাহলে এইখানে এটা হচ্ছে শুধুমাত্র প্লাস করে দিব, প্লাস n দিয়ে দিব। তাহলে এইটা হচ্ছে কি আমার সুষম বহুভুজের বহিস্থ কোণ নির্ণয়ের সূত্র। বহিস্থ কোণ নির্ণয়ের সূত্র, বহিস্থ কোণ নির্ণয়ের সূত্র। তাহলে এইটাও আমার কি লাগবে? বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে এই অংশটুকু। এখন এই যে আপনার এখানে কয়টা কোণ আছে? 6টা বহিস্থ কোণ আছে। এটা যেহেতু একটা সুষম ষড়ভুজ, তাহলে ষড়ভুজের 6টা বহিস্থ কোণ আছে, আবার 6টা অন্তস্থ কোণ আছে। ঠিক আছে, তাহলে 6টা বহুভুজ আর 6টা কোণের মান যা আসবে, আবার 6টা অন্তস্থ কোণের মান যা আসবে, 6টা বহিস্থ কোণের মান যা আসবে, দুইটার মানের পার্থক্য হচ্ছে 720। ঠিক আছে, তো ওইটা আমরা দেখাবো না, এটা বলে দিলাম, এটা এমসিকিউতে আসে। এখন দেখেন যদি এইটা আমরা করি, 2 ইন্টু n হলো 6 প্লাস 2 ইন্টু 19/2, এটা ইকুয়াল টু আসবে 240। ঠিক আছে, এখন দেখেন এটা কিভাবে হয়। আমরা এটা একটু আবার অঙ্কন করি, যে আমরা এইভাবে দিছিলাম, এটা মানে একটা কোণ নিয়ে আমরা একটু আলোচনা করি। এই ছিল, এখন এই থাকার পরে দেখেন আমার কি হয়েছিল, এই কোণটার মান পাইছি অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এই অন্তস্থ কোণের মান পাইছি কত? আমি 120। তাহলে বহিস্থ কোণের মানটা আমরা এখান থেকে পাইছি কত? 240। তাহলে এই অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের মানের পার্থক্য কত হবে? 120, 240। অর্থাৎ অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের মানের পার্থক্য হচ্ছে 120। তাহলে এইখান থেকে আসলে কিছু আন্দাজ করা যায় যে আসলে কি হইলো। তাহলে এই টোটাল সার্কেলটা মিলে, এখন দেখেন যে টোটাল সার্কেলটা মিলে হয়েছে 360, 220, 240 আর 120, 360। অর্থাৎ অন্তস্থ কোণের মান আমার যা হবে, ওটার বহিস্থ কোণের মানটা 360 ডিগ্রি পুরানোর জন্য যা লাগবে তাই। এখন মনে করেন যে আপনার একটা এরকম কোণটা এরকম ছিল, যে এরকম মনে করলেন এই অন্তস্থ কোণের মান আপনার হচ্ছে 130 হলো, 130 হলো। তাহলে আপনার এই বহিস্থ কোণের মান কত হবে? বহিস্থ কোণের মান তখন 230 হয়ে যাবে, তখন এটা হিসাব করার প্রয়োজন পড়বে না, কারণ দুইটা মিলেই আমার কি হবে? 360 ডিগ্রি হবে। তাহলে এই হলো যে টোটাল যে এই ফোর্স সিস্টেম বা বল বিভাজনের অঙ্কগুলো করার জন্য যেই সূত্রগুলো লাগবে, যেই ফর্মুলাগুলো লাগবে, এগুলো আপনার কি এইভাবে কমপ্লিট করে নিতে হবে। তাহলে এইটাই হলো আমাদের যে কনসেপ্টের, বেসিক কনসেপ্টের ম্যাথের জন্য যা যা থিওরি লাগবে তা হলো বেসিক টু অ্যাডভান্স। তাহলে আমি আপনাদেরকে একটু ওভারভিউ করে নিই, আমি এইভাবে প্র্যাকটিস করি, তার জন্য আপনাদেরকে এইভাবেই একটু দেওয়ার চেষ্টা করি যে আপনারা এইভাবে মনে রাখবেন। তাহলে প্রথমে কি স্কেলার রাশি, ভেক্টর রাশি, এটার পার্থক্য আমরা কি জানি, এটা হচ্ছে এখন ওভারভিউ। আপনি কিভাবে মনে রাখবেন বা আপনার এই পর্যায়ে কি আসতে হবে, ঠিক আছে? না আসলে ভাই মনে থাকবে না, এগুলো অনেক অনেক প্র্যাকটিস করতে হবে আপনাকে। তাহলে বল কি? বল একটা ভেক্টর রাশি। কেন? বল একটা দিকের মাধ্যমে প্রকাশ করা যায় না, দুইটা দিক লাগে, এটার পরিমাণও লাগবে, এটার কি দিকও লাগবে। তাহলে বল কাকে বলে? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওটা যদি গতিশীল বস্তুটা স্থিতিশীল বা স্থিতিশীল বস্তুটা গতিশীল হয়, তাই ওটা যা প্রয়োগ করবো ওটা হচ্ছে কি? তাহলে বলের সাম্য অবস্থার শর্ত কয়টা? বলের সাম্য অবস্থার শর্ত 3টা, সামিশন অফ এইচ হরিজন্টাল, সামিশন অফ ভার্টিক্যাল এবং সামিশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0 হলে ওই 3টাই হচ্ছে বলের সাম্য অবস্থার সূত্র। এখন লব্ধি কাকে বলে? কোনো বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ার গুণফল কি মূলত কি লব্ধি বলে। তাহলে লব্ধির মান নির্ণয়ের সূত্র কয়টা পেলাম? লব্ধির মান নির্ণয়ের সূত্র পেলাম দুইটা, r ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, r ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স, আচ্ছা r ইকুয়াল টু ছিল সামিশন অফ এইচ হোল স্কোয়ার প্লাস সামিশন অফ বি হোল স্কোয়ার। তাহলে লব্ধির হচ্ছে মান নির্ণয়ের সূত্র পেলাম। লব্ধির দিক নির্ণয়ের সূত্র থিটা ইকুয়াল টু 10, তাও দুইটা পাইছিলাম, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অন কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এর মধ্যে পিটা কি? পিটা হচ্ছে গিয়ে যেই লব্ধির সাথে
যেই বলটা থাকবে ওই বলটা সবসময় কি ফ্রি থাকবে, তাহলে পিটা ছিল লব্ধির সাথে, তার জন্য কি লব্ধি আমার ফ্রি। তাহলে লব্ধির আরেকটা সূত্র থিটা গেল টেনসার ওয়ান সামিশন অফ বি বাই সামিশন অফ, অর্থাৎ উপরে ভার্টিক্যাল নিচে হচ্ছে কি হরিজন্টাল। তারপরে হচ্ছে কি লব্ধির শর্তসমূহ, লব্ধির শর্ত পাইলাম কটা, 5টা। একটা হলো লব্ধির প্রকৃত কোণ নির্ণয়, লব্ধির প্রকৃত কোণ নির্ণয় সূত্রটা কি ছিল, 4টা সূত্র ছিল। প্রকৃত কোণ কোনটা, যে ভার্টিক্যালের হরিজন্টাল অর্থাৎ ভার্টিক্যালের প্রথম অ্যাক্সিস বরাবর যেই মানটা থাকবে প্রত্যেকটা কোঅর্ডিনেট ওইটাই হচ্ছে। তাহলে প্রথম কোঅর্ডিনেটে হচ্ছে আলফা ইকুয়াল টু থিটা, দ্বিতীয় কোঅর্ডিনেটে আলফা ইকুয়াল টু 180 মাইনাস থিটা, তৃতীয় কোঅর্ডিনেটে আলফা 180 প্লাস থিটা, আলফা ইকুয়াল টু 180 প্লাস, চতুর্থ কোঅর্ডিনেটে হচ্ছে আলফা ইকুয়াল টু 360 মাইনাস থিটা। আবার সুষম বহুভুজের কোণ নির্ণয় সূত্র কি, সুষম বহুভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ দুইটা নির্ণয় সূত্র একই, শুধু একটা প্লাস এবং মাইনাস। অন্তস্থ কোণের ক্ষেত্রে প্লাস, কারণ মানটা কম আসবে, আর হচ্ছে বহিস্থ কোণের ক্ষেত্রে মানটা কি প্লাস হবে, মানটা কি অনেক বেশি হবে। তাহলে সূত্রটা ছিল 2 ইন্টু এন প্লাস মাইনাস, দুইটা যদি একসাথে এন প্লাস মাইনাস হচ্ছে কি 2, ঠিক আছে, প্লাস মাইনাস 2 ইন্টু 19/n। তাহলে এই হলো আমার এই বল বিভাজনের টোটাল হচ্ছে থিওরি, যেটা আমার মাথায় কন্টিনিউয়াসলি যে কোনো সময়, আপনি যদি ঘুমান ঘুম থেকে উঠে আপনার মাথায় এটাই থাকতে হবে, তাহলে আপনি ফোর্থ সিস্টেমের এখন আমরা পরবর্তীতে ছোট ছোট অঙ্কগুলো সবগুলো ছোট থেকে বড়, বড় থেকে আরও বড়, অ্যাডভান্স পর্যন্ত সবগুলো অঙ্ক সকল বই রিসার্চ করে আপনাদেরকে আমরা এগুলা করে দিব। তাহলে এই বেসিকটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন এই অধ্যায়ের জন্য, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবেন, ঠিক আছে। তো এই হলো ওভারঅল আমাদের আজকের ক্লাস। তো ভালো থাকবেন সবাই, আর একটু কঠিন পরিশ্রম করবেন যেহেতু এগুলো আমাদের শিখা লাগবে। সো থামস আপ।